সিইসি হাবিবুল আওয়াল সহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ, বললেন একদলীয় হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে কারচুপি হয়নি। ছাত্র জনতার মহা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে হটানোর 1 মাস পূর্তি আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ বিকেলে। সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা প্রদর্শন। কঠোর নিরাপত্তায় আশুলিয়ায় গার্মেন্টসে কাজ শুরু, কয়েকটি কারখানায় আকস্মিক হামলা ভাঙচুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করেছেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পদত্যাগ করা অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করতে মনস্থির করার কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের জন্য নির্বাচন কমিশনের সচিবের কাছে আজই পদত্যাগপত্র দেবেন। এরপর সিইসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নেরও জবাব দেননি সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কঠিন একটি কর্মযজ্ঞ, নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়-দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। ক্ষণগণনায় আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আজ। অগাস্টের এই দিনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পরিচালনায় সাথে রেখেছেন আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস উপলক্ষে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল 1 মাসের ঘটনা প্রবাহ নিয়ে তাইমুর রশিদের রিপোর্ট। জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন আগস্টের 2 তারিখে রূপ নেয় দ্রোহ মিছিলে। 2 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। মূলত সেদিনই নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনসমর্থন শূন্যের কোটায় জেনেও শুধু বল প্রয়োগ করেই ক্ষমতায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করে আওয়ামী লীগ। আগস্টের 3 ও 4 তারিখেও ছাত্র জনতার রক্ত ঝরে, তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। 15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙে জনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন, অবশেষে জনস্রোতের ধাওয়ায় শেখ হাসিনার পদত্যাগ। দীর্ঘদিনের সহযোগী সহকর্মীদের ফেলে কেবল বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে। আরেকবার প্রমাণ হয় জনতার কাছে সব শক্তি তুচ্ছ। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে। গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে উল্লসিত জনতা। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। এমন দোলাচলে 8 আগস্ট প্যারিস থেকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তার প্রতি আস্থা রাখতে আহ্বান জানান সবার প্রতি। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো
আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই গা ঢাকা দেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা। দেখা মিলছে না দাপুটে অনেক মুখের, রীতিমতো হাওয়া রাজনীতির মাঠ ও মিডিয়া কাঁপিয়ে বেড়ানো হেভিওয়েটরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এ পর্যন্ত সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা গ্রেফতার হয়েছেন। আছেন শরিক 14 দলের শীর্ষ নেতা ইনু মেননও। কারাগারে ঠাঁই হয়েছে সমালোচিত সাবেক এক বিচারপতিরও। গ্রেফতার হয়েছেন গুম খুনে সরাসরি জড়িত থাকার দায়ে অভিযুক্ত সাবেক এক সেনা ও এক নৌ কর্মকর্তাও। এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। দাবি উঠেছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের। নতুন সরকারকে এরই মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতায় ফেলতে 10 আগস্ট নীরবেই ফুলকোর্ট মিটিং ডাকেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করেন তিনি সহ আপিল বিভাগের 5 বিচারপতি। 15 আগস্ট প্রতি বিপ্লবের হুঁশিয়ারিও থোপে টেকেনি। আর সবশেষ 25 আগস্ট চাকরি সরকারি করার দাবিতে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। সচিবালয় এলাকায় দুপক্ষের সংঘর্ষে ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী। এ বাস্তবতায় রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর কোনো বিকল্প দেখছেন না বিশিষ্টজনরা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার মত তাদের। রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো, নতুন রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। অনেক ক্ষেত্র আছে যেখানে মৌলিক সংস্কারের পরিবর্তনের দরকার। এমনিতেই সরকার দায়িত্ব নিয়েছে একটা কর্তৃত্ববাদের পতনের যে ধ্বংসস্তূপ, তার উপর সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। সব জায়গায় সর্বত্র কিন্তু বিশৃঙ্খলা, সুশাসনের যে সমস্ত উপাদানগুলো সবই কিন্তু অনুপস্থিত। এখানে সমস্ত হচ্ছে যে এক ধরনের বিশৃঙ্খলা, অনেক ক্ষেত্রে অরাজকতাও বিরাজ করছে। তো এই বিষয়গুলো গুছিয়ে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তার পরবর্তীতে এটাকে প্রাধান্য অনুসারে যে মৌলিক সংস্কারের জায়গাগুলো, এগুলো সম্পন্ন করাটা একটা দীর্ঘমেয়াদী, আমি মনে করি না স্বল্প মধ্যম মেয়াদে এটা সম্ভব। নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে বাংলাদেশ। রাজপথে শত শত মানুষের রক্তের বিনিময়ে যে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার মিলেছে, তা যেন আর ক্ষুণ্ণ না হয়, জন্ম না হোক নতুন কোনো স্বৈরাচারের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 আগস্ট সরকার প্রধান হিসেবে শপথ নেয়ার পর এই প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করলেন তিনি। বেআইনি আদেশ তামিল না করা এবং রাজনৈতিক কারণ সহ নানা অজুহাতে চাকরিচ্যুত 450 সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফিরে পাবার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা স্মারকলিপি জমা দেন। সেনা আইন সংস্কারের পাশাপাশি কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্রস ফায়ারের জন্য সে বারবার অবৈধ আদেশ দিয়েছে। তার অবৈধ আদেশ আমি সবসময় ডিনাই করেছি। কথাগুলো বলছিলেন মেজর শিবলি, যাকে সেনা আইনে চাকরিচ্যুত করতে না পেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছিল। প্রেশার দিয়ে আমাকে প্রিম্যাচুর রিটায়ারমেন্ট করেছে। এরকম আরো অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল। অপরাধ তাদের দিয়ে করানো যায়নি বেআইনি কাজ। জেনারেল সারওয়ার্দী স্যার উনি আমাকে বলেছিলেন যে আমি যদি আমার রেজিগনেশন জমা না দেই তাহলে সেনাবাহিনীতে আমার জীবনটা উনি দুর্বিষহ করে তুলবেন এবং আমার ফ্যামিলি লাইফে, আমার পার্সোনাল লাইফে উনি প্রবলেম ক্রিয়েট করবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার 3 দিন পরে আমার অপরাধ ছিল আমাকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করেছে। আমার কোনো অপরাধ নাই। মোহাম্মদপুরের বেশ কয়েকজন নিরীহ লোককে সাইলেন্টলি পিক আপ করে নিয়ে আসতে বলে, মানে সাইলেন্টলি পিক আপ মানে এটা গুমের উদ্দেশ্যে। তাদের যে কয়েক হাজার কোটি টাকার জায়গা জমি আছে সেটা জাহাঙ্গীর কবির নানক সাহেব দখল করতে পারবে। এমনকি গোয়েন্দা প্রতিবেদনে সঠিক তথ্য তুলে ধরাও ছিল অনেকের চাকরি যাওয়ার কারণ। নৌপ্রধান কোর্ট মার্শালকে চাপ দিল যে রায়টা চেঞ্জ করে একে ডিসমিস করা হোক।
কোর্ট মার্শাল এটা যখন শুনল না, তখন কোর্টের প্রেসিডেন্ট এবং 2টা মেম্বারকে বদলি করে দিয়ে নতুন কোর্ট ফর্ম করলো। এটা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে কখনো হয় নাই। সেই কোর্ট ফর্ম করে তারপর আমাকে ডিসমিস করা হলো, শুধুমাত্র আমি যাতে ভারতের বিরুদ্ধে না, ভারতের জন্য যে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের হয়ে সেটা যেন তৈরি করতে না পারে। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও ফেরত চান তারা। বিডিআর হত্যার যে ইনকোয়ারি হয়, জাতীয় তদন্ত কমিশন, ওইটার সামরিক বাহিনীর প্রতিনিধি ছিলাম। ওই রিপোর্টে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেহেতু আমার ওই তদন্ত রিপোর্টের সাথে আমি একমত পোষণ করি নাই। তারপরে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। তো সুতরাং আইন সংস্কার করা হলে, সেনা আইন সংস্কার করা হলে সবাই বেনিফিটেড হবে। নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে বিবেচনা করা হোক যে গত 15 বছরে সেনাবাহিনীতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা। গেল 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 450 অফিসার ছিল চাকরিচ্যুতির তালিকায়, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল থেকে সামান্য সৈনিকও বাদ যাননি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে একটি দেশের করদ রাজ্য বানাতে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন এই হত্যাকাণ্ডে গঠিত সেনা তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, শুধু অপারেশন ডাল ভাত কর্মসূচির জন্য এই হত্যাকাণ্ড হয়নি, এর সঙ্গে জড়িত ছিল কিছু বিশ্বাসঘাতক ও বাইরের একটি দেশের চক্রান্ত। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা ফেব্রুয়ারি মাসে ঘটনার আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 25 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল শামসের ভূমিকা ছিল কি সেটা তুলে ধরেন। তদন্ত কমিটির সদস্য আব্দুল মতিন অভিযোগ করেন, তদন্ত চলাকালীন সময় দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থার থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। সুবেদার তোরাবালে ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদন, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবনে, তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য, আমি তাদের পরিবারদেরকে কি দিব, সান্ত্বনা দিব। শিল্পাঞ্চল আশুলিয়ায় কোনোভাবেই থামছে না অরাজকতা। কঠোর নিরাপত্তায় বেশ কিছু কারখানায় কাজ চললেও কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর হয়েছে আজও। এতে আহত হয়েছে শিল্প পুলিশের পুলিশ সুপার, শ্রমিক ও পথচারী সহ অনেকে। গত কয়েকদিনের অস্থিরতার মুখে পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমই এর সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই খুলে দেওয়া হয় শিল্পাঞ্চল আশুলিয়ার প্রায় সব কারখানা। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় চলছিল কারখানাগুলো। তবে সকাল 9টায় বেরোনিয়াগি বাংলাদেশ নামের একটি কারখানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কারখানা থেকে বের হতে গিয়ে আহত হয় অনেক শ্রমিক। কাঠগড়া এলাকার এয়ারজেন্স ও ঘোষবাগ এলাকার নাসা গ্রুপের শ্রমিকদের উপর হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় ঢাকা শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারওয়ার আলম ও সহকারী পুলিশ সুপার, শ্রমিক পথচারী সহ আহত হন অনেকে। বহিরাগতদের এমন হামলার ঘটনায় আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ। কাজ করতে আছি, আমরা তো জানি না যে গ্যামজাম হইতেছে, বাইরে লাইট বন্ধ করে দিয়েছে হঠাৎ করে, আমার যখন কারেন্ট গেছে ব্যান, পরে দেখি খুমানে খালি ঢেলাঢেলি শুরু হয়েছে। পরে আমরা অনেকক্ষণ, নাহলে 10-আধা ঘন্টা পর বাড়ার লাগবো, তো ফ্যাক্টরি তো থাকা যাবো না। যে গেট ভাঙছে, গেট ভাঙার পর আমরা বাড়াইছি, বাড়ান মাত্র করতেছি। আমাদের যে লোকগুলো বেরোইছে সবাইকে মারামারি করছে, মাথা ফাটাইছে এবং ভিতরে ঢুকে আমার ডক্টর রুম, ডে কেয়ার রুম, এটা কি রুম, ফায়ার কন্ট্রোল রুম, এগুলো সব ভাঙচুর করছে। পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে দাফন করা উচিত। হারিস চৌধুরীর মেয়ে জানান, তার বাবার 11 বছর আত্মগোপনে
থাকার সময় নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মেয়ে সামিরার দাবি, হারিস চৌধুরীর মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। আন্তর্জাতিক আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের শুনানি পেছানোয় হতাশ হয়েছেন রাজপথে আন্দোলনরত বিক্ষুব্ধরা। কার্যতালিকা অনুযায়ী বৃহস্পতিবার আলোচিত এই মামলার শুনানির কথা ছিল, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের 2 দফা বিবৃতিতে জানানো হয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ আগামীকাল বসবে না। মামলার শুনানি 10 সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়েছে। আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তাররা বলেছেন বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তারা। হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হয়ে গেলেও তদন্ত ও বিচার নিয়ে টালবাহানার অভিযোগে বুধবার 2য় দফায় রাত দখল কর্মসূচি পালিত হয়েছে কলকাতা, বারাসাত সহ বিভিন্ন শহরে। রাজপথ থেকে অলিগলিতে মিছিল আর আলোক প্রজ্বলনের আয়োজনে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, বিনোদন কর্মী, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শামিল হন। নারীদের লক্ষ্য করে কটূক্তি, মারধর আর স্লোগান মুছে ফেলার মতো বিচ্ছিন্ন কিছু ঘটনাও হয়েছে। এমন অবস্থায় পুলিশের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলেছেন হত্যার শিকার চিকিৎসকের বাবা-মা আর চাচি। মৃতদেহ দ্রুত দাহ করাই শুধু নয়, হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাথে দেখা করে সমঝোতার জন্য চাপ দিয়েছে পুলিশ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সিইসি হাবিবুল আওয়াল সহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ, বললেন একদলীয় হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে কারচুপি হয়নি। ছাত্র জনতার মহা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে হটানোর 1 মাস পূর্তি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ বিকেলে। সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা প্রদর্শন। কঠোর নিরাপত্তায় আশুলিয়া গার্মেন্টসে কাজ শুরু, কয়েকটি কারখানায় আকস্মিক হামলা, ভাঙচুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ চাপ্টার। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। ধন্যবাদ সবাই।